অভিমান থেকে গান, নাকি প্রেমিকার প্রত্যাখ্যান, সেখান থেকে মোহন, নাকি সেখান থেকে গান? যারা ভালোবাসি, যারা ভালোবেসে এক্সপেকটেশন রাখি, তারা অ্যাকচুয়ালি প্রতিদিনই মারা পড়ি। সেটা শুধু প্রেমিকার প্রতি ভালোবাসা নয়, নিজের প্রত্যেকটা কাছের মানুষের প্রতি। তো যাদের ভালোবাসায় বিশ্বাস আছে তাদের যন্ত্রণা পাওয়াটা অভ্যেস করতে হয়। এখন যদি তোমাকে স্লোগানের গান দেওয়া হয় বা নির্দিষ্ট রাজনৈতিক দলের গান দেওয়া হয়, তাহলে তুমি কোনটা করবে? গানের রাজনীতি করবে না রাজনীতির গান? আমি যদি এখন বলে দিই যে আমি শুধু এ দলের হয়েই গান গাইবো, বি বা সি দলের হয়ে গান গাইবো না, আমার মনে হয় বি বা সি দল থেকেও তো আমার গান অনেকে শোনে। তাদের প্রতি আমার ইনজাস্টিস করা হচ্ছে। অ্যাজ আ আর্টিস্ট আমার তাদের প্রতি আমি ইনজাস্টিস করছি। প্লেব্যাকের সুযোগ তো ডেফিনেটলি মানে সবার নসিবে থাকে না, অনেক লবিবাজি সব থাকেই, কিন্তু স্টিল আমার মনে হয় যে একটা প্লেব্যাক এটা অনেকটা ওই খাঁচার মধ্যে বেঁধে থাকার মতো বিষয় আর কি। মানে আমার একটা গান যদি হিট হয় তাহলে ওই জনরারেরই গান আমাকে মানে আমি টাইপ কাস্ট হয়ে যায় আর কি। যেমন হ্যালো এন্ড ওয়েলকাম টু ইয়োর এপিসোড টক ঝাল মিষ্টি। আমি রামদাস রয়েছি আপনাদের সাথে, আর আমরা এই এপিসোডগুলোতে বা আজকের এপিসোডে সেই সমস্ত মানুষদেরকে তুলে ধরবো যাদের স্টোরি আমাদের প্রত্যেকটা মুহূর্তে ইন্সপায়ার করে। তেমনই একজন স্পেশাল গেস্ট আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তার বাড়ি, এবং আমরা পেয়ে গেছি তাকে। কথা বলবো আজকে তার সাথে, এবং সব থেকে বড় কথা, তিনি শুধুমাত্র বলবো না গানের মানুষ, তিনি আমাদের মনের মানুষ। তাই তার সঙ্গে প্রথমে পরিচয় করবো এবং তার কাছ থেকে অনেক গান শুনবো এবং অনেক অজানা কথা শুনবো তার কাছে। আমাদের আজকের এই এপিসোডে স্পেশাল গেস্ট হিসেবে রয়েছেন সৌরভ বিকাশ। সৌরভ, ফার্স্ট অফ অল আজকে এপিসোডে তোমাকে ওয়েলকাম জানাই, এবং প্রত্যেকদিন ডিফারেন্ট ভাবে তোমার সঙ্গে দেখা হয় অনুষ্ঠানে, মঞ্চে। আজকে তোমার সঙ্গে দেখা হচ্ছে একদম অন্য একটা মুহূর্তে। কেমন লাগছে? ফার্স্ট অফ অল কেমন আছো এবং কেমন লাগছে? ভালোই আছি, আর এইরকম এক্সপিরিয়েন্স আমার খুব একটু বেশি নেই, একটু নার্ভাস। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, সৌরভ বেসিক্যালি হচ্ছে গানের মানুষ। সো শুরুটাই হোক একটা ভালো গান দিয়ে, তারপর কথা হবে, অন্যান্য কথা হবে আরো গানের মধ্যে দিয়ে। চলুন একটা দারুণ গান শুনবো প্রথমে সৌরভের কাছ থেকে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। হায় কপাল মোর আছে লেখা, যা চাই তা পাই না। হায় কপাল মোর আছে লেখা, যা চাই তা পাই না। এই দৃষ্টি থেকেও দু চোখ পাথর, তোমার দেখা পাই না। ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ঝরে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে। গরম কফির পেয়ালার সামনে, এবং সব থেকে বড় কথা, ওয়েদারটা শুরু হলো শ্রদ্ধেয় শ্যামল মিত্রকে দিয়ে, এবং শ্যামল মিত্রের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা, আজকের এই পর্বটা একদম পুরো শ্যামল হয়ে উঠল। আর কারো বাড়িতে এসে এরকম ভাবে অযাচিত ভাবে এইভাবে এসে কারোর সামনে এইভাবে রিকোয়েস্ট করলে বেসিক্যালি একটু ঘাবড়ে যায়
সৌরভ একটু ঘাবড়ে গেছে মনে হচ্ছে দেখি। হ্যাঁ মানে আমি গানেই কমফোর্টেবল, কথাবার্তা তো কমফোর্টেবল। আচ্ছা সৌরভ, একটা প্রশ্ন আছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে গানের জার্নি, বেসিক্যালি আমরা তোমাকে অনেক দিন ধরে শুনছি এবং টেলিভিশনের পর্দায় তোমাকে শুনছি, সোশ্যাল মিডিয়ায় তোমাকে শুনছি, প্রত্যেকটা মুহূর্তে তোমার গান শুনছি। একটা জায়গা তোমার কাছে একটু জানতে চাইবো যে কিভাবে এই গানের সফরটা শুরু হয়, যদি একটু আমাদেরকে ক্লিয়ার করো। সফরটা তো বেসিক্যালি আমার বাড়িতে বাবা দাদু সবাই গান করতেন, একটা পরিবেশ ছিল। তো গান গাইবো এই ধারণা নিয়ে কখনো গান শিখিনি। গান শেখাটা আমাদের বাড়িতে সবাই গান পারে, মানে গান জানে, গান শিখেছে। আমিও সেভাবে আমার গান শেখা। কিন্তু তারপর মানে একটা টাইমে গানটা আমার সাথে ছিলই, বাট হ্যাঁ চাকরি খুঁজছি, হ্যাঁ পড়াশোনা করছি, তারপর কোথাও একটা গিয়ে ওই হয় না মানে অনেক সময় এই কি ডেস্টিনি, ভাগ্য মানুষকে পথ দেখায় না। পথ দেখায়, হ্যাঁ, একেবারে। গানের সাথে তারপর হয়ে গেল এভাবে। একটা অদ্ভুত প্রশ্ন রাখি, অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটাকে না একটু মানে হালকা এবং মানে আমরা যেহেতু টক ঝাল মিষ্টি বলছি, ঝাল মিষ্টির মধ্যে দিয়ে যাবে। আমি তোমাকে 3টে অপশন দেবো, 3টে অপশনের মধ্যে একটা তোমাকে চুজ করতে হবে এবং সেই গানটা তোমাকে গাইতে হবে। ওকে, ইটস আ র্যাপিড ফায়ার বলতে পারো। Okay, okay. তোমার কাছে ফার্স্ট যে র্যাপিড ফায়ার রাউন্ডে 3টে অপশন হচ্ছে শ্রদ্ধেয় কিশোর কুমারজি, শ্রদ্ধেয় মোহাম্মদ রফিজি, শ্রদ্ধেয় মান্না দে। বেশ। 3টের মধ্যে একটা নাম তোমাকে সিলেক্ট করো। তুমি এই 3জনের মধ্যে কাকে তুমি একটু আগে রাখবে? আগে তো ওভাবে নয়, মানে আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে এটাই, হ্যাঁ, যদি তুমি 3জনকেই পছন্দ তাহলে 3জনেরই গান আমরা শুনতে পাবো এবং আমাদের কাছে এক্সট্রা বেনিফিট। পছন্দ 3জনকেই, কিন্তু আমার আমার ব্যক্তিগত পছন্দ মান্না দে। আমি হিউজ ফ্যান অফ মান্না দে স্যার। নাও আমরা যেহেতু তোমার গুণমুগ্ধ শ্রোতা, তাই আমাদের শ্রোতারা যেটা চাইছে একটা গান শুনবো শ্রদ্ধেয় মান্না দেজির। আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা ভরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ভরে। আচ্ছা, বেসিক্যালি আমরা সৌরভকে জানি। ওকে, সৌরভ রিয়ালিটি শো থেকে উপরে উঠে আসে, একদমই যদি আমরা ধরতে চাই রিয়ালিটি শো থেকে উপরে উঠে আসা, তারপর প্লেব্যাকের দিকে না ঝুঁকে ইন্ডিভিজুয়াল মিউজিক বানানো, গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ইন্ডিভিজুয়াল মিউজিক বানানো এবং ইন্ডিভিজুয়াল মিউজিকে ফিউচার ক্যারিয়ার বানানো। শুধু তাই নয়, তার সাথে সাথে মানে একদম প্লেব্যাকের কোথাও কি এমনটা মনে হচ্ছে যে প্লেব্যাকের সুযোগ নেই বা প্লেব্যাকের সুযোগ আসছে না বা প্লেব্যাকের সুযোগ খুঁজতে গিয়ে কোথাও অন্য সুযোগ লাগানো হচ্ছে? না অ্যাকচুয়ালি রিয়েলিটি শো থেকে ওঠাটা অ্যাকচুয়ালি, হ্যাঁ রিয়েলিটি শো এগুলো টিভিতে গান গাওয়ার পর আমাকে অনেকে চিনেছে, অনেক মানুষ জেনেছে ঠিকই, কিন্তু আমি কিন্তু নিজের গান বানানোর যখন থেকে শুরু করেছি তখন থেকেই আমাকে আমার জেলার মানুষজন সুযোগ দিয়েছেন, রিকগনাইজ করেছেন। তো এটাই ব্যাপার। আর প্লেব্যাকের বিষয়টা হচ্ছে যে প্লেব্যাকের সুযোগ তো ডেফিনেটলি মানে সবার নসিবে থাকে না, অনেক লবিবাজি এসব থাকেই, কিন্তু স্টিল আমার মনে হয় যে একটা প্লেব্যাক এটা না অনেকটা ওই খাঁচার মধ্যে বেঁধে থাকার মতো বিষয় আর কি। মানে আমার একটা গান যদি হিট হয় তাহলে ওই জনরারেরই গান আমাকে মানে আমি টাইপ কাস্ট হয়ে যায়। মানে আমার গলায় স্যাড সং যদি কারো ভালো লাগে তাহলে শুধু স্যাড সংই গাইয়ে যাচ্ছে, বা রোমান্টিক ভালো লাগলে রোমান্টিকই গাইয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলো প্লেব্যাকের ক্ষেত্রে একটা সেকল একটা জায়গা আমার মনে হয় যে হয়ে যায়, যেটা নিজের গান বানানোর ক্ষেত্রে যে স্বাধীনতা পাওয়া যায়। তো এটাই, তো তার জন্য আমার সবসময় মনে হয় যে প্লেব্যাকটা একটা অপশন, যে সিনেমার মধ্যে নিজের গলা থাকাটা একটা ইমোশনের জায়গা, কিন্তু নিজের গানটাও তার থেকে অনেক বড় একটা জায়গা। মানে নিজের লেখা কথাগুলো যখন অনেক মানুষের ভালো লাগে,
আমি অনুষ্ঠান করতে যখন গেছি তখন আমার লেখা মিথ্যে দিয়ে বা ও প্রেমিকা এই গানগুলো যখন অনেক মানুষ আমার সাথে গায় তখন একটা অদ্ভুত আনন্দ হয়। মানে সেই লেখাগুলো আমার নিজের লেখা, আমার নিজের জীবনের কোনো সিচুয়েশন আমি হয়তো সেই লাইনগুলোর মধ্যে রেখেছি, সেগুলো যখন অন্য মানুষ গায় অদ্ভুত একটা আনন্দ হয়। সৌরভের একটা কথার উপর আমি একটু জোর দেব, লবিবাজি। সৌরভ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বলেছো, লবিবাজি। কথাটা শুনতে এখন অ্যাকচুয়ালি একটু আগেই যেটা বলছিলাম যে অন্য সুযোগে লাগানো হয়, এটা মেয়েদের ক্ষেত্রেও দেখা যায়। মেল ফিমেল, মেল সিঙ্গার হোক বা ফিমেল সিঙ্গার হোক, উভয়ের ক্ষেত্রে দেখা, মানে ডার্ক সাইড অফ ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি বলতে গেলে, তাই তো? যদি এটা তুমিও তো স্ট্রাগলিং করছো এবং স্ট্রাগলিং লাইফে এই ধরনের সিচুয়েশনের মধ্যে তুমিও পড়ছো, কেমন লাগে তখন? ফিলিংসটা কিরকম হয়? কেমন একটা অদ্ভুততর ফিলিংস, মানে যে সুযোগটা হাতে আসছে সেই সুযোগটা মিস হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ডার্ক এই জন্যই কারণ আমাদের যে, মানে আমি যদি বলি বাংলা সিনেমার ক্ষেত্রে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বা মিউজিক ইন্ডাস্ট্রিও যদি বলি, সেগুলো না বড্ড বেশি কলকাতা বেসড। মানে কলকাতার বাইরেও একটা, মানে আমাদের একটা কালচার আছে, কলকাতার বাইরেও শহর আছে, কলকাতার বাইরেও অনেক শ্রোতা আছে যারা গান বোঝেন, গান শোনেন। আমি নিজে বাঁকুড়া থেকে বিলং করি। এবার অনেক ডিজার্ভিং ছেলে মেয়েরা আছে যারা আমারই চেনা পরিচিত বন্ধু বান্ধব। আমার মনে হয় যে তারা কোনো অংশে কম নয়। মেবি আমার বাড়িতে বাবা মা আমাকে সাপোর্ট করেছে, আমার আর্থিক সচ্ছলতা রয়েছে বলে আমি কলকাতায় থেকে আমি স্ট্রাগলটা করতে পারছি। বাট আমি কিছু দূর আমি গেছি বা যাচ্ছি, যাই করছি, আমার মতো সুযোগ যদি আরো আমার জেলার আরো বন্ধুরা পেতো, তারাও হয়তো আরো অনেক দূর যেতে পারতো। বাট এই জায়গাটাতেই এই সুযোগটা সমানভাবে খুব স্বাভাবিক। আমি যদি এখন কোনো একটা সিনেমার কাজ আমাকে দেওয়া হয়, আমিও চাইবো যে সেই তুমি কাজ করো বা আমার চেনা পরিচিত মানুষজন কাজ করো। তো যখনই একটা ইন্ডাস্ট্রি একটা শহর কেন্দ্রিক হয়ে যায়, মানে কলকাতা কেন্দ্রিক হয়ে যায়, মানে এখনো কি ইন্ডাস্ট্রি, তোমার কি মনে হয় ইন্ডাস্ট্রি কি এখনো কলকাতা কেন্দ্রিক হয়েছে? ভীষণ রকম কলকাতা কেন্দ্রিক। অরিজিৎ সিং তো কলকাতা থেকে বিলং করে না, তাহলে নিজের জায়গা করেছেন। অরিজিৎ সিং স্যার মুম্বাইতে 12-13 বছর স্ট্রাগল করেছে, সেটা একটু দেখেন। এবার একটা নিজের জায়গা থেকে, মানে আমি যেহেতু বাঁকুড়া শহর থেকে বিলং করি, আমি নিজে জানি আমি একমাত্র নই যে বাঁকুড়া শহরে, আমি বা যে কয়েকজন আমার সাথে আরো অনেকেই আছে বাঁকুড়া শহরে যারা একটা বাঁকুড়ার প্রসঙ্গে একটা কথা বললে যখন একটু তুলে ধরছে, তারপর একটা পরিবেশটাকে হালকা করার জন্য একটা গান শুনবো। গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই বাঁকুড়ারই একজন খুব স্বনামধন্য শিল্পী, রাজনৈতিক পালাবদলে তিনিও হঠাৎ করে বদলে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিলেন। আশা করি তুমি দেখেছো পোস্টটা, তোমার খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ। এবার কথা হচ্ছে পরক্ষণেই পোস্ট ডিলিট, গুরুজনদের কথা শুনে পোস্ট ডিলিট। কোথাও না কোথাও সঙ্গীত জগৎটাও রাজনীতি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তোমার কি মনে হয়? হ্যাঁ, সবকিছুই হবে। মানে এই জিনিসটাই আমার কাছে টক্সিক, যে একটা, ওই যে বললাম যে আমি একমাত্র নই, বা আমার সাথে আরো 4-5 জন যারা বাঁকুড়াতে একটু ভালোবাসা পেয়েছে মানুষের কাছে, তারাই একমাত্র নই যে যারা গান গাইতে পারে। আরো অনেকে আছে, মানে আমাদের মতো সুযোগ যদি তারাও পেতো, তারাও সাইন করতে পারতো। কিন্তু যেহেতু বাঁকুড়া থেকে গিয়ে কলকাতায় থাকাটা, অরিজিৎ সিং স্যারের কথা বললে, অরিজিৎ সিং এর জিয়াগঞ্জ থেকে গিয়ে মুম্বাইতে থেকে ওই যে স্ট্রাগলটা উনি করতে পেরেছে, তার জন্য তো আর্থিক সচ্ছলতা থাকা দরকার। তো এই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু একটা ইন্ডাস্ট্রি কলকাতা বেসড হয়ে যাচ্ছে বা বলিউড মুম্বাই বেসড হয়ে যাচ্ছে, সেহেতু খুব স্বাভাবিকভাবে অনেক ট্যালেন্ট টাকা পয়সা পেতে হেরে যাচ্ছে, তারা নিজেদেরকে শো করতে পারছে না। তো এটাই আর কি। পরিবেশটা একটু হালকা করি, সবাই মনে হচ্ছে একটু ভারী হয়ে গেছে, দর্শক বন্ধুরা একটু। আচ্ছা, আমি বলেছিলাম র্যাপিড ফায়ারে 3টে করে অপশন থাকবে, এবার তোমার কাছে 3টে অপশন রয়েছে, তোমার পছন্দের শিল্পী। ঠিক আছে, প্রথম সোনু নিগম জি, অরিজিৎ সিং, বিশাল মিশ্রা। সোনু নিগম নাম্বার পেটি, অরিজিৎ সিং। অরিজিৎ সিং স্যার এটাই চশমাটা পড়লে কিন্তু সেকেন্ড অরিজিৎ সিং লাগে, কিন্তু অস্বীকার করতে। এক্ষেত্রে আমি একদম দর্শক বন্ধুদের সিচুয়েশনটাকে মিস করতে দেবো না, দুটোই হবে, অরিজিৎ সিং হবে এবং 3টেই শুনি। চল, মানে অরিজিৎ সিং, বিশাল মিশ্রা আর সোনু নিগম। जिस पे रखे तुमने कदम, अब से मेरा भी रास्ता है, जैसे मेरा तुमसे कोई पिछले जन्म का वास्ता है। अधूरे अधूरे थे वो दिन हमारे, तुम्हारे बिना जो
गुजारे थे सारे ओ सितारे सितारे मिले हैं सितारे तभी तो हुए हैं नजारे तुम्हारे बस तुमसे मिलने की देर थी तुमसे मिलने की देर थी तुमसे मिलने की देर थी थैंक यू এই মুহূর্তে যে সিচুয়েশনটা হচ্ছে তা হলো গরম কফির পেয়ালার সামনে মুখোমুখি গান শোনা। অলরেডি আমরা শুনেছি অরিজিৎ সিং, এবার শুনবো সোনু নিগম জি এন্ড বিশাল মিশ্রা। সো ওভার টু ইউ স্যার। বেশ বিশাল মিশ্রের একটা গান গাই একদম। हंसता रहता हूँ तुमसे मिलकर क्यों आजकल बदले बदले है तुमसे मिलकर क्यों आजकल आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह ये मैं हूँ या कोई और है मेरी तरह कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ মানে এখনো লিরিক্স বলার অভ্যেসটা যায়নি। না, ও এটা আমার- হয়। আমি ফুল কনফিডেন্সে বলে দিই ভাই কথা বলি। একটা ইন্টারভিউতে দেখছিলাম শ্রেয়া ঘোষাল জি একদিনকে গান গাইতে গাইতে হঠাৎ করে লিরিক্স ভুলে গেছেন। গোটা অনুষ্ঠানটা হয়েছে ওনাদের দর্শক লিরিক্স মনে করে দিচ্ছেন, তারপরে বেশ সুন্দর গাইছেন। এটা হয়, নয়তো শিল্পী হলাম কি বলতো, তাই না? আমি এটা নয় আমি জিনিসটা জানি না ভুলে যাই গাইতে আচ্ছা, আরেকটা গান বাকি রইল, এটা হলো সোনু নিগম। ওকে সোনু নিগমজির একটা গান গাইছি। অ্যাকচুয়ালি এই গানটা শুনে আমি যে গানটা গাইছি সোনু নিগমজি, এই গানটা শুনে আমার ফার্স্ট টাইম ইচ্ছা হয় যে আমি মানে সিনেমাতে গান গাইবো। একদম ছোটবেলায় একটা সিনেমা বেরিয়েছিল অনুষ্ঠান মেল ক্রাশ। মেল ক্রাশ আমার যে গড সোনু নিগমজি ওই লেভেলের একটা মানুষ। এবার তো তখন আমার কাছে এসআর কে আমার ক্রাশ, ঠিক আছে, আমি হিউজ এসআর কে ফ্যান। তো ওম শান্তি ওম যখন প্রথম দেখি তখন ওই দীপিকা পাদুকোনকে দেখে শাহরুখ খান এমনি করে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই গানটা হচ্ছে तुमको पाया है तो जैसे खोया हूँ कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ किसी ज़बान में भी ये लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं मैं अगर कहूँ तुम साहसी कायनात में है नहीं कहीं तारीफ ये भी तो सच है कुछ भी नहीं तुमको पाया है तो जैसे खोया একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবার একটু ডিপ্লোম্যাটিক জায়গায় যাই। আচ্ছা, যদি তোমাকে স্লোগানের গান দেওয়া হয়, স্লোগানের গান, স্লোগানের গান, আচ্ছা হ্যাঁ স্লোগানের গান, আমি স্লোগানের গান আচ্ছা আমি নাম করছি না, আচ্ছা হয়েছে বেশ কিছু, এখন বেশ কয়েকটা জায়গায় ঘটেছে। এখন যদি তোমাকে স্লোগানের গান দেওয়া হয় বা নির্দিষ্ট রাজনৈতিক দলের গান দেওয়া হয়, তাহলে তুমি কোনটা করবে? গানের রাজনীতি করবে না রাজনীতির গান করবে? ভাবছি এবার কিন্তু ভালো রকমের এসেছে। মানে আমি যেহেতু গান গাই তাই আমার রুচি বেশি, মানে গানের রাজনীতি করবে। হ্যাঁ মানে আমার গানের রাজনীতির গান এসব নয়, আমাকে টাকা দিলে আমি গান গাইবো। হ্যাঁ, তো এটা নিয়ে কিছু নেই। দর্শক বন্ধুদের বলে রাখি, বাট হ্যাঁ অন দ্য আদার হ্যান্ড একটা জিনিস যে আমি মনে করি যে আমি গান গাই, আমি খুব ছোট শহর থেকে, আমি অত বড় কিছু নিজেকে মনে করি না, খুব ছোট শহর থেকে বিলং করি। তো সেই শহরেও বিভিন্ন মানুষ আছেন যাদের আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ আছে। আমি যদি এখন বলে দিই যে আমি শুধু এ দলের হয়েই গান গাইবো, বি বা সি দলের হয়ে গান গাইবো না, আমার মনে হয় বি বা সি দল থেকেও তো আমার গান অনেকে শোনে। তাদের প্রতি আমার ইনজাস্টিস করা হচ্ছে, অ্যাজ আ আর্টিস্ট আমার শ্রোতাদের প্রতি আমি ইনজাস্টিস করছি।
আমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেটা আমার একান্ত ব্যক্তিগত। আমি যদি গানের জায়গা থেকে বলি, প্রফেশনাল জায়গা থেকে বলি, আমি এ বি সি ডি যত যা থাকবে, আমাকে টাকা দিলে আমি গান গাইবো, এবং আমি চাইবো যে প্রত্যেকটা দলের মানুষই আমার গান শুনবে। ওয়েদারটা একটু হালকা করুন, আবার 3টে অপশন থাকবে, আর 3টে অপশনের মধ্যে মানে একটা একটা অপশন করে গান বেছে নিতে হবে। আপাতত এক চুমুক চা খাই, এবং চাটা খেতে খেতে দর্শক বন্ধুদের, আমাদের ভিউয়ার্স বেঞ্চে যারা রয়েছে তারা ভাবছে যে এরপর কি অপশন দিতে চলেছে। এরপর 3টে অপশনে রয়েছেন 3জন গুরুত্বপূর্ণ মানুষ সঙ্গীত জগতে। প্রথম জন হচ্ছে সানজি, দ্বিতীয় জন হচ্ছে কে কে, এবং থার্ড হচ্ছে পাপন, এবং ফোর্থ আরেকটা অপশন দিচ্ছি কুমার শানু। তোমার পছন্দের তালিকায় আমার পছন্দের তালিকা কে কে। কে কে। আমরা তো বুভুক্ষ প্রাণী, কোনো অসুবিধা নেই, একটা গান বাট খুব হ্যাঁ, মিষ্টি আমরা করে পাপন স্যার, তাহলে তো আমরা আরো একটু মানে ডাল ভাতের সঙ্গে একটা বাকি মাছের ঝোলটা পেয়ে গেলাম। বাকিদের ফেভারিট নয় তা নয়, মানে কে স্যার আর পাপন স্যারের অনেকগুলো গান আমার লাইফের সাথে জড়িয়ে আছে। তাহলে একটা কে কে শুনবো এবং একটা পাপন শুনবো, দুটোই শুনে নি আমরা। ওকে, পাপন স্যারের একটা গান শোনাই। तू होगा जरा पागल, तूने मुझको ही चुना, कैसे कहा तूने अनकहा सा सुना, तू होगा जरा पागल, तूने मुझको है चुना, तू दिन सा मैं रात आना, दोनों मिल जाए ख्वाबों की तरह, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गिर है सुलझे। এরপর সেকেন্ড অপশন আমাদের কাছে অলওয়েজ রেডি, কে কে স্যার। আপনি কে কে স্যার তো অনেকগুলো গান আছে, তোমার কোনটা বেশি মনে পড়ছে এই মুহূর্তে? जरा से दिल में दे जगह तू, আল্লাহ কি বাত। जरा सपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूं तुझको तेरी जावे गुना, फिदा हूं तुझ पे तेरी जावे गुना। এই 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 জিনিসটা আগে যখন স্কুলে পড়তাম, তখন সাইকেল নিয়ে যখন আসতাম বাড়িতে, এই করতে করতে ও সবাই বন্ধুরা ভালো লাগতো বেশ। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, কোথাও না এই জায়গাগুলোতে আমাদের রিদমটাও লুকিয়ে রয়েছে। হ্যাঁ একদম। দেখো অনেক কিছু, যেমন আমরা ট্রেন চলতে চলতে নিজেদের সুর খুঁজে পাই, বৃষ্টির মধ্যে সুর খুঁজে পাই, আবার এটা একটা নিজস্ব একটা জায়গা। হ্যাঁ, আমার কাছে তো মিউজিকটা তাই। অ্যাকচুয়ালি গান অনেকে অনেক রকম ভাবে করে, আমি বেসিক্যালি গান গাই নিজেকে খোঁজার জন্য, এবং আমার সেই জিনিসগুলোই আমি যে নামগুলো বললাম, মানে শান স্যার বা কুমার শানু স্যারকে আমার ফেভারিট নন তা নয়, বাট অনেস্টলি এই দুটো মানুষের অনেক, বিশেষ করে কে কে স্যারের গান আমার লাইফে এমন ভাবে জড়িয়ে আছে বিভিন্ন নস্টালজিয়ার সাথে। তো দ্যাটস ওয়াই এটার অন্য ইমোশন আমি বলে বোঝাতে পারবো না। যে আমার মনে পড়ছে যে আমরা বাঁকুড়ায় ভৈরবস্থান বলে জায়গাটা আছে, আমরা ওই টাউনটাতে আমরা বন্ধুদের সাথে সাইকেল চালাতে নামতাম, আর বৃষ্টি পড়তো, আর আমরা সেই তখন চুল ভিজিয়ে করে এরকম একটা বিষয়। অভিমান থেকে গান, নাকি প্রেমিকার প্রত্যাখ্যান, সেখান থেকে মুভ অন, নাকি সেখান থেকে গান? এরকম কিছু নয়, ওই যে বললাম নিজেকে খোঁজা। অ্যাকচুয়ালি প্রতিটা, মানে আমার কাছে আমি একটা লাইন লিখেছিলাম, প্রতিটা প্রেমী স্বজন হারানোর মরণ। সুতরাং ওইরকম ভাবে কিছু না, আমরা যারা ভালোবাসি, যারা ভালোবেসে এক্সপেকটেশন রাখি, তারা অ্যাকচুয়ালি প্রতিদিনই মারা পড়ি বিভিন্ন, সেটা শুধু প্রেমিকার প্রতি ভালোবাসা নয়, নিজের প্রত্যেকটা কাছের মানুষের প্রতি। তো যাদের ভালোবাসায় বিশ্বাস আছে তাদেরকে যন্ত্রণা পাওয়াটা অভ্যেস করতে হয় বলে আমার মনে হয়। তার সাথে গানের কোনো সম্পর্ক নেই। গানটা ওই যে গানের মাধ্যমে আমি নিজেকে খুঁজি, নিজেকে রিভাইভ করি, নিজেকে হিল করি somehow। এটা আমার কাছে একটা স্পেস যেখানে আমি নিজের মতো করে নিজেকে ইমাজিন করতে পারি। আমি যেগুলো পাওয়ার আমার উচিত ছিল সেগুলো পেলে আমার জীবনটা কেমন হতে পারত, সেটা পাইনি বলে আমি কতটা শূন্যতা নিয়ে কতটা ভালোভাবে কিছু গাইতে পারছি, এগুলো আমার কাছে ম্যাটার করে।
কারোর জন্যই কিছু নয়, নিজের জন্যই গান। কোথাও কি সৌরভের অভিমান, সৌরভের প্রেমটা অ্যাসিডে পড়েছে, জলে ডুবেছে, আর সেখান থেকে কি প্রেমিকার জন্ম হয়েছে? এইভাবে মনে রাখি ভিউয়ার্সদের, সৌরভের যে সোশ্যাল পেজে অলরেডি ও প্রেমিকা মিলিয়ন ভিউয়ার্স অলরেডি সে মিলিয়ন ভিউয়ার্স পেয়েছে, ভালোবাসা পেয়েছে। তো সেই জায়গা থেকে এখন আপাতত দেরি না করে এক কথাই বলতে গেলে সেই অ্যাসিডে পোড়া, জলে ডোবানো, কিংবা সেই চোখে চোখ রাখা প্রেমের গল্প ও প্রেমিকা গানটা কয়েকটা লাইন একটু শুনি। না এরকম কিছু নয়। ও প্রেমিকা গানটা আমি যখন লিখেছিলাম তখন 2022 সালে গানটা কিন্তু লেখা হয়েছিল। না, আমি ভুল করেছি। গানটা লিখেছিলাম 2018 18 রাইট, 18তে না 19 তো গানটা যখন লিখেছিলাম তখন আমি আমার ভালোবাসার মানুষ একটু একটু করে দূরে সরে যাচ্ছে, অন্যের হয়ে যাচ্ছে, এই জায়গাটা থেকে গানটা লেখা। এবং আমি চেয়েছি যে সে যখন চলে যাচ্ছে তখন চলে যাক, বাট মানে এটা বোঝানো যাবে না, বাট হ্যাঁ মানে আমার ফিলিংসটা এটা ছিল। গানটার লাইনগুলো এরকম যে, ও প্রেমিকা তুমি অন্য কারো ঠিকই হবে আবার, তুমি জেনে তাই শহর জুড়ে কত ব্যথার আবিষ্কার, ভালোবাসা খুয়ে খুয়ে আজ যেন সব শেষ, তবু যদি থাকে কোনো জন্মান্তরের দেশ, তবু চাইবো তোমায়, পেতে চাইবো তোমায় প্রতি জন্ম ধরে বারবার, তুমি আসবে ফিরে আমারই হয়ে একইভাবে হাজার বার বারবার। আমার গানটা শুনে একটা লাইন খুব মনে পড়ে গেছে। ইনফ্যাক্ট ভাবছিলাম ভালোবাসা তুমি কখনো ঠোক্কর খাও, ভালোবাসা তুমি কখনো ঠোক্কর খাও সেই অন্দরের বারান্দার অন্ধকার। একদম সেরকম একটা ফিল যাওয়ার কথা পেয়ে গেল। মনে পড়ে তাকে এখন? মনে পড়ে না? শুনে রাখুন, এখনো পর্যন্ত কিন্তু একদম মনে পড়ে না বলছে। ওনার প্রেমিকা যদি শুনছেন অনুষ্ঠানটা, পুরো এপিসোডটা দেখছেন, তাহলে কিন্তু এটা শুনবেন, এখন মনে পড়ে না। কিন্তু আপনার জন্য গান লেখেন, আপনার জন্য গান লেখেন। সৌরভ আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা বড় জায়গা, যেটা বড় অ্যাচিভমেন্ট, বর্তমানে দাঁড়িয়ে বম্বেতে বা মুম্বাইয়ের মতো জায়গায় নিজের লাইফের একটা পজিশন, লাইফের জায়গা করে দেওয়া হিন্দি গানের ক্ষেত্রে একটা দারুণ হিন্দি গান, এবং সব থেকে বড় কথা হচ্ছে বেশ জনপ্রিয়তা পেয়েছে গান। আমরা যদি একটু গানটা শুনি। इश्क को मानो जैसे मंजिलें मिल गई है, बेखबर खुशियों का पता मिल गया, तेरे चेहरे पे आके चाहते थम गई है, इस कदर तुझ पे मर के जीना गया, तेरी अदा पे मैं मर मिटा कोई तुझसा नहीं, तेरी अदा पे मैं मर मिटा कोई तुझसा नहीं, बिन तेरे ओ बिन तेरे थी अधूरी जिंदगी, तू मिला तब से लगा है तू ही जिंदगी, है तू ही जिंदगी। থ্যাংক ইউ সো মাচ আমাদের আবদারটাকে সহ্য করার, আমাদের আবদারটাকে রাখার জন্য, এরকম টর্চারটা সহ্য করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর কেমন লাগলো? খুবই ভালো। অ্যাকচুয়ালি আমি তো খুব নার্ভাস ছিলাম, এটা আমার প্রথম। আমার মতো করে তুমি একবার বলে দাও যে টক ঝাল মিষ্টিকে বলতে তো হবে, তোমার এপিসোড আছে। একদম টক ঝাল মিষ্টির সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে এটা দেখার জন্য, আমাকে সহ্য করার জন্য। আর দাদার সাথে আমার তো পুরনো পরিচয়, কিন্তু আমার কাছে এই এক্সপেরিয়েন্সটা একদম নতুন। আমি চেষ্টা করলাম নিজের মতো করে নিজের কথাগুলো বলার। আর এই অনুষ্ঠান আপনারা আরো দেখুন, আরো বড় হোক, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করুন। আর সৌরভের যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সৌরভের গান কিন্তু শুনতে হবে। একদম। যারা এতক্ষণ ধরে এপিসোডটা দেখছিলেন তাদের সকলকে বলবো, ভালো লাগলে অতি অবশ্যই
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, তার সাথে কিন্তু অতি অবশ্যই বেল আইকন প্রেস করবেন, কারণ কি পরবর্তী আপডেটের জন্য। আর যারা দেখছেন তাদের সকলকে বলবো জীবনটা থাক নোনতা মিষ্টি, আর দেখতে থাকুন টক ঝাল মিষ্টি।